বছরের শুরুতে শিক্ষার্থীদের পাঠ্য বই তুলে দিতে ব্যস্ততা, লক্ষ্য পূরণ কঠিন হবে বলছে ছাপাখানা কর্তৃপক্ষ, মান বজায় রাখার তাগিদ শিক্ষাবিদের। 2023 সালে সর্বোচ্চ দুর্নীতি আইনশৃঙ্খলা পাসপোর্ট বিআরটিএ খাতে বলছে টিআইবি, ঘুষ লেনদেনের শীর্ষে বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা। ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, সাবেক ইসকন নেতা চিন্ময়ের পক্ষে আইনজীবী না থাকায় 1 মাস পেছালো জামিন শুনানি। এবং ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 37 ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়ে 11 জনকে হত্যা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ডিসেম্বরের 20 তারিখের মধ্যে প্রাথমিকের শতভাগ বই তৈরির পরিকল্পনা এসটিভির। তবে মাধ্যমিকের পুরো বই পেতে অপেক্ষা করতে হবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ছাপাখানা কর্তৃপক্ষ বলছে এই সময়ের মধ্যেও লক্ষ্য পূরণ বেশ কঠিন হবে। এদিকে শিক্ষাবিদরা বলছে তাড়াহুড়া করতে গিয়ে বইয়ের গুণগত মানে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। নতুন বইয়ের গন্ধ মেখে আনন্দ উৎসবে বছর শুরু হয় শিক্ষার্থীদের। এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাপার কাজে অনেকটা পিছিয়ে তারা। বছরের যে সময়টাতে দেশের বিভিন্ন প্রান্তে পাঠ্যপুস্তক পাঠানো হয়, এবার তখন চলছে প্রাথমিকের বই ছাপানোর কাজ। 2025 শিক্ষাবর্ষের জন্য 40 কোটি 16 লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকে বইয়ের সংখ্যা 12 কোটি 8 লাখ 67 হাজার 752টি। রাত দিন কাজ করার পরও হিমশিম অবস্থা ছাপাখানাগুলোর। প্রাইমারির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কাজ করতেছি। এখন আপাতত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কাজ চলছে। এবার গ্রাফিক্স এবং কালি ছাপার মান সবই উন্নত, আল্লাহর রহমতে অনেক ভালো। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইয়ের সংখ্যা 28 কোটি 6 লাখ 22 হাজার 337টি। নতুন বছরের শুরুতে এর শতভাগ বই পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মাধ্যমিক এখনো কাজ শুরু হয় নাই। সরকার যদি কাজ শুরু করে, আমরা সরকার যে টাইম দেয়, টাইমের ভিতরে আমরা কাজ শেষ করে দেব। এই কারখানায় অর্ডার ছিল 23,30,300, এই পর্যন্ত শেষ হয়েছে 6 লক্ষের একটু বেশি। 2025 সালে শিক্ষার্থীদের জন্য 2012 সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে। এতে পাঠ্য বইয়ে বড়সড় পরিমার্জন ও সংশোধন করতে হয়েছে। বেড়েছে বইয়ের সংখ্যাও। এনসিটিবি বলছে এমন নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। প্রাথমিকের শতভাগ বই আমরা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে যাবে। মাধ্যমিকের বই 90 ভাগ 25 তারিখের মধ্যে যাবে বলে আমরা পরিকল্পনা করেছি। জানুয়ারির প্রথম সপ্তাহ বা 10 তারিখের মধ্যে সবগুলো বই চলে যাবে। শিক্ষাবিদরা বলছেন বছরের শুরুতে বই পেলে শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ দুইই বাড়ে। তবে মানের বিষয়ে ছাড় দিলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। পাঠ্যপুস্তকের যদি মান ভালো না হয়, ছাপানো ভালো না হয়, যেন তেনভাবে পাঠ্যপুস্তক অতীতে যেটা অনেক সময় ঘটেছে, সঙ্গত কারণেই এটাও একটা মনস্তাত্ত্বিক বিরূপ প্রতিক্রিয়া ফেলে। টেক্সটের সাথে যদি ভালো ছবির ব্যবহার থাকে, গ্রাফিক্সের ব্যবহার থাকে, তাহলে কিন্তু এতে তাদের শেখার মানটা এবং শেখার সময়টা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। বইয়ের ছাপা, মলাট ও গ্রাফিক্সের ব্যবহারে নিখুঁত হওয়ার পরামর্শ দেন দুই শিক্ষাবিদ। শিক্ষার্থীদের শেখায় ভাটা পড়ে এমন যেন না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 2009 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এর মধ্যে 2023 সালে ঘুষের হার সবচেয়ে বেশি ভূমি, বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিআরটিএতে। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেবা খাতের ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত
তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে, একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গতরাত থেকে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। দূতাবাসের সামনে ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে আছেন আমাদের সহকর্মী এম আর আসাদ। আরও খবর জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আসাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নিরাপত্তার বিষয়টি আমাদের জানাবেন এবং আগরতলায় হাইকমিশনে হামলার বিষয়ে দেশের মানুষের বক্তব্য কি বলছে? জি, আসলে জানেন আপনি যে বেশ কয়েক সপ্তাহ ধরেই, কিন্তু বলা যায় আসলে কয়েক মাস ধরেই, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেই সময় থেকেই কিন্তু তাকে ফিরিয়ে আনা বা তাকে যে বাংলাদেশে এনে বিচারের যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে সঙ্গে যে ভারতের যে একটি পারস্পরিক সম্পর্ক ছিল, সেটি কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যেও কিন্তু বেশ কয়েকবার যে একটি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তারাও বেশ কয়েকবার কিন্তু সমাবেশ করেছেন এবং তারা সেই সমাবেশগুলোতে দাবি করেছেন যে বাংলাদেশে যে সনাতনী ধর্ম যারা রয়েছেন বা হিন্দু ধর্মের যারা রয়েছেন, তারা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন, সংখ্যালঘুরা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন, এরকম কিন্তু বেশ কয়েকবার আসলে তারা অভিযোগ করেছেন। সেটিকে ঘিরে কিন্তু বাংলাদেশ এবং তাদের আসলে এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকবার আমরা দেখেছি যে একটি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু বেশ কয়েকবারই কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল। এই জন্যই কিন্তু এর মধ্যে আবার গতকাল আপনি জানেন যে ত্রিপুরাতে যে ভারতের যে হাই কমিশন রয়েছে, সেটিতে কিন্তু হামলার ঘোষণা ঘটেছে, যে সহকারী হাই কমিশন রয়েছে, এবং সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরেকবার কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবং আপনি এইমাত্র কিন্তু আমি যে সরাসরি যুক্ত হয়েছি, আমরা ভারতীয় হাই কমিশনের সামনে থেকে কথা বলার চেষ্টা করেছিলাম এবং সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু এখন আমাদেরকে সরিয়ে দেওয়া হলো। সেজন্য কিন্তু আমরা আরেকটি পাশে এসে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে সরাসরি যুক্ত হতে হচ্ছে। এছাড়া যে বিষয়টি রয়েছে, ত্রিপুরার যে রেস্তোরাঁ, হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলো রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশিদেরকে স্থান না দেওয়ার বা বসবাসের সুযোগ না দেওয়ার একটি কথা রয়েছে, তাদেরকে কোনো ধরনের সেবা না দেওয়ার একটি কথা হয়েছে। এছাড়া 135 কোটি টাকার যে একটি তেলের বিল রয়েছে, সেটিও কিন্তু ত্রিপুরা সরকার থেকে বলা হয়েছে সেটা অতি সত্বর বাংলাদেশ যেন পরিশোধ করে দেয়। সুতরাং সব কিছু মিলিয়ে আজকে কিন্তু বিকেলের মধ্যে এখানে একটি সমাবেশ হওয়ার কথা আপনি জানেন এবং সেখানে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি সংগঠন কিন্তু এখানে তারা সমাবেশ করার কথা রয়েছে এবং এই বিষয়টি থেকে যে ভাটারা থানার সামনে থেকে করে ভারতীয় হাই কমিশনের সামনে পর্যন্ত কিন্তু একদম নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা, এবং আমরা দেখেছি যে কোনো ধরনের যারা এই এলাকায় প্রবেশ করছেন তাদেরকে কিন্তু আমেরিকান এমবাসির সামনে আসলে বাধার মুখে পড়তে হচ্ছে। তাহলে আমার কাছে এই ছিল ভারতীয় দূতাবাসের সামনে থেকে এই ছিল সবশেষ। জি আসাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2 জানুয়ারি। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিভিন্ন অংশে অবস্থান নেন। তবে চিন্ময় দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। মামলার পক্ষে কোনো লয়ার উপস্থিত ছিল না, বারবার তাদেরকে ডাকা হয়েছে, কেউ ছিল না। রাষ্ট্রপক্ষ সময় দরখাস্ত দিয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত আসামির পক্ষে কিছু স্টেপ না থাকলো, কোনো ধরনের দরখাস্ত না থাকলো, ন্যায় বিচারের সাথে আগামী 2-1 মামলার শুনানির দিন ধার্য করেছেন। এটা কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ওনারা শুনানি করতে আসেন নাই, হয়তো কোনো কারণে আসেন, আমি জানি না এই মুহূর্তে,
যেহেতু অনুপস্থিত, আইনের সুযোগ আছে, সেটা ন্যায় বিচারের সাথে উনি ডেট দিতে পারেন, সেভাবে ডেট দিয়েছেন উনি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সুমন কুমার দে। জামিন আবেদনের বিষয়ে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুমন, আপনি নিশ্চয়ই যুক্ত হতে পেরেছেন আমাদের সঙ্গে। আইনজীবীদের বক্তব্য আপনি পেয়েছেন কিনা এবং পেয়ে থাকলে কি বলেছেন তারা, এই বিষয়টি জানতে চাই আপনার কাছে। আদালত ভবনের নিচে রয়েছি। আমরা সকালে দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাসের যে আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 2 জানুয়ারি এই দিন ধার্য করেছেন। এবং আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রাম আদালত এলাকায় কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা, এই অতিরিক্ত সদস্য কিন্তু বিভিন্ন জায়গায় তারা মোতায়েন রয়েছে এবং যারা আদালত প্রাঙ্গণে আসছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন আসছে। আর অন্যদিকে সনাতন সম্প্রদায়ের কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি, আজকে এখানে আদালতে তারা আসেনি। এখানে একজন আইনজীবী রয়েছে, আমরা সকালে দেখছিলাম তারা চট্টগ্রাম আদালত ভবনে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন এবং যে আইনজীবী হত্যা এবং যে আইনজীবীদের উপরে হামলার যে মামলা করা হয়েছিল সেখানে তাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা দাবি জানাচ্ছিলেন। আচ্ছা, আজকে তো এই যে আদালতের বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। আজকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে মামলাটি মাননীয় মহানগর দায়রা আদালতে শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু শুনানির সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা আজকে আদালত অনুপস্থিত থাকার কারণে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় মহানগর দায়রা জজ আদালত এই পরবর্তী শুনানি ধার্য তারিখ করেন জানুয়ারি 2 তারিখে, তার মানে জামিন শুনানির জন্য ধার্য করেছে। আচ্ছা, আপনারা যে আইনজীবী হত্যার এই যে বিচার চাচ্ছেন চিন্ময় দাস কৃষ্ণকে মানে কিনা অন্তর্ভুক্ত করার যে দাবি, সেটি কিভাবে দাবি করেন আপনারা? দেখুন, আপনারা বরাবরই আইনজীবী সমাজ একটি অসাম্প্রদায়িক, স্থিতিশীল এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ, সমাজ বা রাষ্ট্র বিনির্মাণ আমরা বিশ্বাসী। আমরা সবাই এখানে একসাথে মিলেমিশে কাজ করি, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এটা আমাদের জন্য নজিরবিহীন। কিছু উগ্রপন্থী দুষ্কৃতের হাতে আমাদের যে সহকর্মী, যে চিরচেনা মুখ আমার সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যা হয়েছে। আমরা সর্বোপরি আইনজীবী সমাজের পক্ষ থেকে অপরাধী যেই হোক আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম এই তাদের যে সহকর্মী নির্মমভাবে যে হত্যা করা হয়েছে তাকে এই নির্দেশের দাতা হিসেবে যে আদালতে এই আবেদন তারা জানাচ্ছেন, তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয়। তো সকাল থেকে আসলে এখানে কোনো আইনজীবী তার পক্ষে ছিল না এবং সনাতনী সম্প্রদায়ের কেউ ছিল না। আদালত প্রাঙ্গণের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার বিরুদ্ধে হয়তো আজকে একটি আদালতে মামলা হওয়ার কথা রয়েছে। এই অন্য সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত সেই মামলা হয়নি। তো চট্টগ্রাম আদালত থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জি সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত, এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেছেন, কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বিজেপির মদতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে দেশের মানুষ রুখে দাঁড়াবে বলেও জানান রিজভী। ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপি প্রত্যক্ষ মদতে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। আস্থা ও নিষ্ঠার সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমির স্পেশাল কোর্স অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে।
তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ৭১-এর ৩রা ডিসেম্বরের ভারতের কয়েকটি শহরে বিমান হামলা চালায়। এর নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান। ৭১-এর ঘটনাবহুল ৩রা ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একে একে বিভিন্ন এলাকায় পরাজয়ের খবরে উদ্বেগ ছড়ায় ইসলামাবাদে। ৭১-এর এই দিনে কলকাতায় অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সে সময় ভারতের কয়েকটি শহরে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। দ্রুত দিল্লিতে ফিরে ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। এদিকে মেজর জাফর ইমামের নেতৃত্বে মুক্তিকামী জনতা নোয়াখালীর মাইজদি এলাকা দখলে নেন। তুমুল যুদ্ধের পর কুমিল্লার মিয়াবাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ি চৌমুহনী দখলে আসে মুক্তিযোদ্ধাদের। সিলেটের ভানুগাছায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১৭ মুক্তি সেনা শহীদ হন। গাইবান্ধার পলাশবাড়িতে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা। অবস্থা বেগতিক বুঝতে পেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের পাশাপাশি সান্ধ্য আইন জারি করে পাকিস্তান সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত ও অর্ধশত ফিলিস্তিনি আহত হয়েছে। এতে ৪৪,৫০০-তে ঠেকেছে প্রাণহানি। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ওদিকে অভিষেকের আগে জিম্মি মুক্তি না দিলে হামাসকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ খান ইউনিস, জাবালিয়া সহ মধ্য ও উত্তর গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আর ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। অন্যদিকে গাজায় সংকট শুরুর পর হামাসের কবজায় থাকা ৩৩ জিম্মি নিহত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে এরা মারা গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। এদিকে শপথ নেওয়ার আগে সব জিম্মি মুক্তি না হলে হামাসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে গণহত্যার দায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবারের ওই হামলায় দক্ষিণাঞ্চলের তালুসা ও হেরিস শহরে আরও ১১ জন নিহত হয়েছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডক্টর খন্দকার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ সকালে আদেশ দেন। এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর গোলাম সাব্বির ও আব্দুস সাত্তারের জামিন আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৩ ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ, এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। এছাড়া রাতের আধারে কৃষি জমির মাটি নেওয়া হচ্ছে ওইসব ইট ভাটায়, এতে কমছে কৃষি জমির পরিমাণ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তর। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে ৩ ফসলি জমিতে গড়ে উঠেছে প্রায় ৩০টি ইটভাটা, যেগুলোর বেশিরভাগেরই নেই লাইসেন্স। আইন কানুনে তোয়াক্কা না করে অবাধে পোড়াচ্ছে কাঠ। কৃষকের অভাবের সুযোগ নিয়ে মাটি কিনে নিয়ে যাচ্ছে ওইসব ভাটার মালিকরা, এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ ইটভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে চলছে। ১২০ ফুট দৈর্ঘ্যের চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হয় না। তাতে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ।
ধোয়ার কারণে আমরা ঠিক মতন এই জায়গায় বসবাস করাই আমাদের দায়ী হয়ে পড়ছে। ইটের ভাটায় ঘনবসতির মধ্যে ঘরের ক্ষতি হয়, গাছগাছড়ার ক্ষতি হয়, জমির ফসল নষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়। অভিযোগ অস্বীকার করে ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভাটা চলে। যদি একটা অবধি থাকে তাহলে সেটা সরকার যেভাবে যে নির্দেশনা দেবে নির্দেশনা মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। অবৈধ ইটভাটার তালিকা করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অবৈধভাবে আছে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে আমাদের যে বিদ্যমান বিধান প্রয়োজনে ভ্রাম্য আদালত পরিচালনা করা, এগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে থাকি, সামনে আমরা করব। কৃষি জমির মাটির উপরের অংশ কেটে নিলে জমির উর্বরতা কমে যায়। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। মাটি যত না বিক্রি করে সেই বিষয়ে আমরা কৃষকদের বিভিন্ন সময় আমরা তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন আমাদের যে মাঠ দিবস সেগুলোতে তাদেরকে সতর্ক করি বা আমার পরামর্শ দিই। এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা। গাজীপুরে যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলো ভেঙে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং হয়তো এই মাসে থেকেই শুরু হবে। দ্রুত এসব ইটভাটা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহের গৌরীপুরের রেলওয়ে জংশনটি নামে জংশন হলেও ১০০ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেশনটিতে। নিরাপত্তাহীনতা, জরাজীর্ণ প্ল্যাটফর্ম আর জনবল সংকটে খুঁড়িয়ে চলছে সেটি। সুযোগ সুবিধা না থাকায় দুর্ভোগে রেল যাত্রীরা, তাই আধুনিক রেল স্টেশন নির্মাণের দাবি তাদের। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জরাজীর্ণ প্ল্যাটফর্ম, নিরাপত্তাহীনতা ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহের গৌরীপুরের রেল জংশনটি। নেই তেমন কোনো সুবিধা, বরং ব্রিটিশ আমলের সিগন্যাল সিস্টেম আর রেল কর্মকর্তা কর্মচারীদের মানহীন আবাসনে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই রেল স্টেশনটা কিন্তু ব্রিটিশ আমল থেকে যেরকম আমরা জন্মের পর থেকে যেমন দেখতেছি সেম, দিন দিন এরা একটু কিছুদিন পর পর কয়েকটি কাজ করে একটু জোড়াতালি দেয় এইভাবেই রাখে। এলোমেলো সবকিছু। আমরা চাই সচ্ছল একটা স্টেশন, পরিচ্ছন্ন। আমাদের গৌরীপুর স্টেশনটা আমরা চাই উন্নত হোক। ব্রিটিশ আমলে নির্মিত এই জংশনটি আধুনিক না হওয়ায় ক্ষোভ রয়েছে যাত্রী ও স্থানীয়দের। লক্ষ কোটি টাকার সম্পদ কিন্তু মাটির নিচে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ রেলের জন্য আলাদা একটা মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয় কোনো কাজ করছে বলে কিন্তু আমাদের কাছে মনে হয় না এরকমটা। রেলের কর্মকর্তারা যারা আছে কিংবা যারা ডিউটি করতেছে তাদের চোখে এইসব বাজে না। তবে বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সহকারী স্টেশন মাস্টার। মাস্টার সংকট আছে, পয়েন্টসম্যান কিছু সংকট আছে, আর আপনার মোটামুটি কিছু সংকট আছে। রেলওয়ে জংশনটি আধুনিকায়ন করতে যথাযথ উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আমির জাঙ্গো, আছেন জাস্টিন গ্রিভস, ক্রিসি কার্টি, রস্টন চেস, ম্যাথু কোর্ট, শিমরন হেচ মেয়ার, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইসরা। দলের নেতৃত্বে থাকবেন সাই হোপ এবং সহ অধিনায়কের ভূমিকায় আছেন ব্রেন্ডন কিং। আগামী 8 ডিসেম্বর সেন্ট কিটস ও নেভিসের রাজধানী বাসেটারে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে 10 এবং তৃতীয় সবশেষ ওয়ানডে হবে 12 ডিসেম্বরে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বছরের শুরুতে শিক্ষার্থীদের পাঠ্য বই তুলে দিতে ব্যস্ততা, লক্ষ্য পূরণ কঠিন হবে বলছে ছাপাখানা কর্তৃপক্ষ। মান বজায় রাখার তাগিদ শিক্ষাবিদের। 2023 সালে সর্বোচ্চ দুর্নীতি আইনশৃঙ্খলা পাসপোর্ট বিআরটিএ খাতে বলছে টিআইবি। ঘুষ লেনদেনের শীর্ষে বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা। ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, সাবেক ইসকন নেতা চিন্ময়ের পক্ষে আইনজীবী না থাকায় 1 মাস পেছালো জামিন শুনানি। এবং ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 37 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়ে 11 জনকে হত্যা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।